আজ বৃহস্পতিবার। নিয়ম অনুসারে আজ গায়ে জেনে গায়ে হলুদ। কাক ডাকা ভোর থেকে আয়োজন শুরু হয়ে গেছে। আলো আধারে কাটতে না কাটতেই পাড়াপড়শির আনাগোনা সরসার, আত্মীয় স্বজনদের দৌড়ঝাঁপ, আনন্দে বাড়িটা উৎসব মুখর হয়ে উঠেছে। সকাল 9টা বেজে পার হয়ে গেছে। সকালের নাস্তা করা সকলের হয়ে গেছে। সকালের খাবার খাওয়ার পর মেয়েদের মেহেদি পরাপরি চলছে। ঈদে দেওয়া মেহেদি সাবানের পানি দিয়ে ডলে ডলে তুলেছে সব। এখন আবার নতুন করে দিচ্ছে। মেয়ে বলা কথা, সবকিছু নতুন এবং স্পেশাল না হলে হয়? এদিকে ছেলেরা সকালে খেয়ে দিয়ে কি সব কাজ করে বেড়াচ্ছে। কি কাজ করছে কে জানে। একে অপরে তো ভালো দৌড়াদৌড়ি করছে। গায়ে বেশ ভালোই ব্যস্ত। নিজের বিয়ে তবু যে হোক, মাঝে মাঝে কাকে ডেকে কি সব উপদেশ দিচ্ছে। এ মেহেদি নিতে নিতে সব অবলোকন করছে ভুকুচকে। এতক্ষণে যখন বুঝলো না, তখন আয়কে প্রশ্ন করলো, এই ভাবি, ওরা এমন করে বেড়াচ্ছে কেন গো? কি করছে ওরা যেটা আমরা জানি না? এ মা, তুমি জানো না ওরা বাসর ঘর সাজাচ্ছে। বাসর ঘর সাজানোর কথা ছিল আগামীকাল সকালে, কিন্তু জাঙ্কুক বলেছে আজ সাজানো হোক। প্রয়োজনে কাই ভাই জাঙ্কুকের ঘরে থাকবে। সাজানোর জন্য একটা ছেলেকে এনেছে। আর জাঙ্কুক আর সব দেখিয়ে দেওয়া এগিয়ে দেওয়া করছে। ও, যে আবার ওদের দিকে এক নজর দিল, তারপর মুখ ঝামটালো। বাসর ঘর সাজানোর কি তারা দেখো, খাটাস একটা, লাগে যেন সেই শুবে অসভ্য বনুল একটা। ভেবে আবার নিজের কাছে মন দিল। এর মাঝে উপর থেকে একে একে সকল ছেলেরা চলে এলো। এসে একে একে সোফায় বসলো। মেয়েরা ফ্লোরে বসেছে। সুগা এসে এক পলক জিমিনকে দেখলো। মেয়েটা মুখ মলিন করে রেখেছে। সেদিনের পর থেকে কেমন চুপচাপ হয়ে আছে। জিমিন একবারও সুগার দিকে তাকালো না। প্রচুর অভিমান হয়েছে তার। ভাবি, ও বাড়িতে কখন যাওয়া হবে? ও বাড়ি বলতে জেনিদের বাড়ি? ওটা বোধহয় 3টার পর। কিন্তু তোমরা খোঁজ নিয়ে কি করবে? এমনিতে তো ছেলেরা এলাও না। জাঙ্কুক ভ্রু কুঁচকালো। মানে কি, তারা এলাও না কেন? শুধু জাঙ্কুক না, সুগা, ইয়ঞ্জন আর জ্যাকসনও ভ্রু কুঁচকালো। মানে আমরা ছেলেরা এলাও না কেন? কার লগনে মেয়েরাই যায়, আর মেয়েদের সংখ্যা অনেক, তাই আমরা মেয়েরাই শুধু যাব, এমনটাই কথা হয়েছে। তোমরা আগামীকাল বরযাত্রীতে যাবে। জোরে জোরে হেসে দিল জাঙ্কুকের মুখের অবস্থা দেখে। সে আনন্দ পেয়েছে। এবার জাঙ্কুক গেল রেগে। এর দিকে শকুনের নজরে তাকিয়ে বলল, হ্যাঁ তো, বরযাত্রী তো তোমরাও যাবে। এছাড়া আমরা তো তোমার গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম, তখন তো এমন কিছু শুনিনি। হ্যাঁ, আমার বেলায় মেয়ে ছিল না, তাই তোমরা ছেলেটা যেতে পেরেছিলে। যা তা। এই সুগা ভাই, তোর মামার টাকার কি অভাব পড়েছে নাকি কিপটা যে গুনে গুনে লোক নেবে? জলদি আমাদের যাওয়া কনফার্ম কর। সুগা নিজেও বিষয়টা জানতো না। সে কাইকে দেখে জিজ্ঞেস করলো। কাই জানালো সে নিজেও জানে না। কেউ জানে না তো জানে কি? তে আবার হেসে গর্বে মুখ ফুলিয়ে বলল, এসব বড় চাচুর কথা, এখানে কারোরই দোষ নেই। সংজন মামা জিজ্ঞেস করেছিলেন কারা আসবে। বড় চাচু বলেছে শুধু মেয়েরা যাবে। এই কাই ভাই, কিছু করবা তুমি? থাম দেখছি, চাচাস না। বলে কাই মিসেস রোজকে ডেকে বলল, তোর আব্বুকে বল বড় ভাইকে বলতে। বড় ভাই কোনো ডিসিশন নিলে আমি আর কথা বলতে পারি না। তোর আব্বুকে ডেকে বল আমি ভাইয়াকে বলছি ছেলেগুলো যাবে। তাই সম্মতি দিয়ে চলে গেল। জাঙ্কুক বিশ্বজয় হাসি দিল তের দিকে তাকিয়ে। তে মুখ ঝামটালো। জাঙ্কুকের মুখ ঝামটানো দেখে কিছু আর বললো না, কারণ বাড়ি ভর্তি লোকের সামনে ঝগড়া মারামারি করলে বাজে হবে বিষয়টা। নয়তো এতক্ষণে তের মাথায় একটা চাঁদি পড়ে যেত। 2:30টার মধ্যে সকলে সাজগোজ হয়ে গেল। সব ঠিকঠাক করে 3টার মধ্যে রওনা দেবে। মেয়েরা সকলে হলুদ সাজে সেজেছে। জাঙ্কুকরা বাহিরে গিয়েছিল, মাত্র আসলো। এসে অবস্থা দেখে সকলে কাশি খেয়ে গেল। হা করে দেখছে। সুগার চোখ জিমিনের উপর গিয়ে আটকে গেল। এই মেয়েকে এতটা সুন্দরী লাগছে হলুদ শাড়িতে। মনে হচ্ছে না কোনো 16-17 বছরের মেয়ে। শাড়িতে কি মেয়েদের বয়স বৃদ্ধি পেয়ে যায়? যাই বোধ হয়। নয়তো এই মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন? ভয় ধরাই যাচ্ছে না। সুগার হা করা লোকটা জাঙ্কুকের নজরে এলো না। জিমিন একবার সুগার দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে তের কাছে চলে গেল। জাঙ্কুকটা লক্ষ্য করে সুগাকে বলল, কি হয়েছে ভাই? কি হবে জিমিনের সাথে? ওর সাথে কি হবে আমার? বাচ্চা মেয়ে একটা। ভাই, অত্যন্ত আমার কাছে লুকাস না। আমি সেদিন দেখেছি তোকে জিমিনকে কোলে করে ঘরে নিয়ে যেতে। বাচ্চা বলে নিশ্চয়ই নেসনি। সুগা এবার দীর্ঘ একটা শ্বাস নিল। এই ছেলের থেকে এবার চেয়েও কিছু লুকানো যাবে না। যতই হোক, হবু উকিল সাহেব বলে কথা, তদন্ত করা তার শিক্ষা ও ধর্মে মিশানো। সুগা সবটা বলল জাঙ্কুককে। জাঙ্কুক সব শুনে একটু অবাক হলো।
ভাই দেখ, মেয়েটা নিতান্তই ছোট, এখনো তেমন বুদ্ধি হয়নি। আর যা বুদ্ধি সব ছেলে মানুষই বুদ্ধি। এখন আশেপাশে যা দেখবে ভালো লাগবে আর সেগুলো শিখবে, অভ্যস্ত হবে। কোনটাতে ভালো হবে কোনটা খারাপ হবে সেসব ভাবার সময় ওদের থাকবে না। আমরা কিন্তু ওই সময়টা পার করে এসেছি। সেই সময় ফিরে গিয়ে দেখ, আমরা ওরকম বয়সে অনেক পাগলামি করেছি। তেমন ও তোকে পছন্দ করেছে, ব্যাস করেছে। এর আগেও পরে ভেবে দেখেনি যে তোর পছন্দ বলে কিছু আছে বা ওকে তুই একসেপ্ট করবি কি করবি না, এসবও কখনো ভাবেনি। ওর ভাবনায় শুধু ছিল তুই, এবং ও তোকে পছন্দ করে। যেমনই হোক তুই ওর ভালোবাসাকে প্রাধান্য দিবি, এমনই একটা ভাবনা ছিল। কিন্তু ওর এইটুকু মনে তোর এই কঠিন কথাটা সহ্য হয়নি। যেখানে ও কখনো ভাবেনি তুই ওকে মানবি না, সেখানে তোর সত্যিকার অর্থে না মানাটা ও নিতে পারেনি। ছোট মনে অনেকটা প্রভাব ফেলেছে। আমি তোর উপর কিছু চাপিয়ে দেব না। তোর লাইফ, তোর ডিসিশন। তোর পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় না জিমিন অপছন্দের একটা মেয়ে। আর তোদের বয়সের ডিফারেন্সটা আহামরি না, একদম স্বাভাবিক এবং পারফেক্ট বয়সের ডিফারেন্স। কিন্তু মেয়েটা ছোট, এটাই বড় সমস্যা। আগে যা বললাম ওগুলো তুই আমার বন্ধু তুল্য ভাই বলে বললাম। একটা মেয়ের মন ভেঙেছিস, সেটা নিয়ে তোকে বোঝালাম। তোর ভুলটা ঠিক কোথায় এবং তুই ঠিক করেছিস নাকি ভুল করেছিস। নিশ্চয়ই আমার কথা দ্বারা এটা বুঝলি যে তুই ভুল করেছিস। এবার বলবো একটা বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব নিয়ে। ভাই, জিমিনকে আমি বোনের মতো করে ভালোবাসি। খালাতো মামাতো বোনের মধ্যে ওই একমাত্র আমার সব থেকে ক্লোজ। ইভেন জিমিন নিজেও আমার প্রতি অনেক শ্রদ্ধাশীল, বড় ভাই হিসেবে অনেক মানে। মেয়েটা অনেক চঞ্চল, কিন্তু এই 2 দিন ওর মলিন মুখ আমার ভালো লাগছে না ভাই। সুগা অসহায় চোখে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকও মলিন ভাবে তাকাইলো। জাঙ্কুক যে তার কথার মাঝে বুঝিয়ে দিল তার এই সম্পর্কে কোনো আপত্তি নেই এবং সে যে মেয়েটার মন ভেঙে বড় ভুল করেছে। জাঙ্কুক আবার মলিন মুখে হাসি টেনে সুগার কাঁধে হাত দিয়ে বলল, ভাই, লালন ফকির তার গানের মাঝে একটা কথা বলে গিয়েছিলেন, তা হলো সময় গেলে সাধন হবে না। কথাটার কিন্তু যথেষ্ট যথার্থতা আছে। ভাই, সময় থাকতে থাকতে সবকিছু আঁকড়ে ধরতে হয়, যা নিজেরটা নিজে করে নিতে হয়। বলা তো যায় না, পরে পরে বলে সেটা সময় সুযোগ কখনো এলোই না। ভাই হয়ে বোনের দায়িত্ব দিচ্ছি তোকে। আমি চাই ওই চঞ্চল মেয়েটার মুখে আবার আগের মতো হাসি ফুটুক। সেই হাসি ফুটানো এবং কারণ তুই হ। মেয়েটা খারাপ না, বাচ্চা তো কি হয়েছে, যত্ন করে করে নিস। ও যখন তোর মাঝে আনন্দ পেতে চায়, একটু স্যাক্রিফাইস করে না হয় তুই হলে ওর আনন্দ খুব কি বেশি ক্ষতি হয়ে যাবে? জাঙ্কুক শেষ কথাটা চোখে মুখে দুষ্টুমি রেখে দুষ্টু হেসে বলল। সুগা ভাই দুষ্টুমি মাখা হাসিও কথা ধরতে পেরে নিজেও দাঁত বের করে হেসে জাঙ্কুকের বাহুতে একটা চাপড় দিল, তারপর জড়িয়ে ধরলো। কেন জানি নিজেকে হালকা লাগছে তার থেকে বয়সে ছোট এই ভাইটার মুখে এত সুন্দর বুঝদারের মতো কথাগুলো শুনে। জাঙ্কুকও জড়িয়ে ধরেছে সুগাকে। সুগা জাঙ্কুককে জড়িয়ে ধরে রেখে কানের কাছে আস্তে করে বলল, খুব বেশি ক্ষতি হবে, এতদিন কি অপেক্ষা করা যায়? কোথায় ভাবলাম নিজের লাইনটা ক্লিয়ার হয়ে গেল, কিন্তু তোর ইচ্ছে পাকা বোনটা এসে আমার সিরিয়ালটা ঝুলিয়ে দিল। এখন ওয়েটিং রুমে পড়ে থাকতে হবে। এটা কিন্তু ভারী অন্যায় করলো তোর বোন। এর খেসটা দিতে হবে, কিন্তু দেখিস নিজের মতো করে পুষিয়ে নিস। তোর বোনটা বহুত ইচ্ছে পাকা জানিস, এইটুকু কালে রোম্যান্সের উপর পিএইচডি করে ফেলেছে, ভাবতে পারছিস? তাহলে আর কি, খুব বেশি কষ্ট করতে হবে না, শুধু অপেক্ষা আর অপেক্ষা। তবে বাচ্চা কিন্তু মানুষ করে নিতে হবে। ফাজিল হচ্ছে দিন, আমার আগে তোকে বউ এনে দিব, অপেক্ষা কর। হ্যাঁ দে তো, বউ নিয়ে একটু এনজয় করি, সবকিছু একটু রঙিন রঙিন করি। কেমন জানি সব একঘেয়েমি হয়ে গেছে। বউ আসলে তখন রাতের সাথে দিনও রঙিন হবে আমার। আহা ফাজিল, সর আমার পর তোর সিরিয়াল, ততদিন অপেক্ষা কর। ভাই, এসব কিছুর কারণ একমাত্র তোর ইচ্ছে পাকা বোন, আমার দোষ নেই। দুজনে একসাথে হেসে ফেললো। এর মধ্যে ইউনো এসে পাশে দাঁড়িয়ে বলল, ভাই ক্রাশ খেয়েছি। কত মন খেলি, মাপি নি, যা মেপে আয়। আরে আগে শুন তো, ক্রাশ ওয়ালিকে কে? লিসা। কি এত রেখে তোর ওই গোবর ঠাসার বান্ধবীর উপর নজর গেল? আমি কি করব গেলে? মেয়েটা রসমালাই, তুই দেখ একবার। দেখবো না, তুই দেখ বেশি করে, সাথে রসমালাই খেয়ে খেয়ে সুগার বানিয়ে ফেল শালা। আরে চেতস কেন? তো কি করব, ওই আবার জ্যাকসনের বোনের উপর পিছলাতে পারলি না? আমার পিছনে লেজ হয়ে পড়ে আছে আজ কয়েকটা দিন। কেমন জানি ভারী ভারী লাগে, লাগে যেন সত্যি আমার পিছনে আস্তে একটা লেজ গজিয়েছে। জাঙ্কুকের কথা শুনে ইউনো জোরে জোরে হেসে দিল। হাসবি না, আমি চালাই আছি আর তুই বন্ধু হয়ে আমায় না বাঁচিয়ে পিছলা খেয়ে উল্টাই এলি। ঠ্যাং আমার ভাঙিয়ে গেছে একেবারে। তো আর কি, লোলা ঠ্যাং নিয়ে বেড়া এখন।
কথাটা বলে জাঙ্কুক চলে যেতে নিল, কিন্তু ইউনো ওর বাহু ধরে আটকে দিয়ে বলল, আরে কই যাস, দাঁড়া। দেখ ভাই, রাগ করিস না। প্রথম কোনো মেয়ে পছন্দ হয়েছে আর দিলে আবার ঘন্টি বাজিয়েছে। তা শুনে জাঙ্কুক কিছু বলল না, এটা অবশ্য ঠিক। এদিকে জাঙ্কুক আর ইউনো কথা বলছে। ইউনো যখন জাঙ্কুকের কথা হেসে ফেলেছিল তখন তো হা করে তাকিয়েছিল। ওই যে তাকালো ইউনোর দিকে আর চোখ নামায়নি। ওরা কিনে কথা বলছে, দূর থেকে সেসব কানে অবশ্য আসছেও না। আর যদিও আসতো তে আদৌ শুনতো কিনা জানা ছিল না। সে তো অপলক অনিমেষ তার জীবনের প্রথম ক্লাসকে দেখছে। হ্যাঁ, ঠিকই বুঝলেন, সকলের আদরিনী পিছলা খেয়ে ঠাস করে উল্টাই পড়েছে। তা আবার তার জন্মের শত্রু ওরফে জীবন জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ডের উপর। ভাবা যায়। ইউনো দেখতে শুনতে কোনো দিক থেকে কম না, যেমন জাঙ্কুক তেমন ইউনো। দুজনের বডি ফিটনেস, হাইট, গায়ের রং সবই প্রায় মিল খাবে। ছেলে দুটো স্কুল বলো, কলেজের ভার্সিটি বলো, সবখানেই দাপটে চলেছে এবং চলে। সুন্দর পুরুষ অহরহ আছে। তারা যে শুধু সুন্দর তা কিন্তু না, তাদের থেকেও হাজার গুণ সুন্দর পুরুষ আছে। কিন্তু এই দুজন সুদর্শন পুরুষের মাঝে কিছু একটা যেন আছে যা সকল যুবতী নারীকে টানে। দূর থেকে তো দেখে চলেছে ইউনোকে। জাঙ্কুক আর ইউনো হেসে হেসে কথা বলছে। তে বিড়বিড়ালো, হাই কিতনা সুন্দর হে মেরা রাজকুমার। কারে কি বলিস? দোস্ত, আমি কাশ খেয়েছি। পেট ভরেছে? না, আরো খেতে মন চায়। তো গিল, পেট ভরলে বলি। জিজ্ঞেস করলি না সে ভাগ্যবান কে? কে সে হতভাগা? ইউনো ভাইয়া। হ্যাঁ, বেচারা জীবন তেজপাতা। সে ভাগ্যবান না, হতভাগা হতে চলেছে। কপাল পুড়েছে তার। এই, তুই আমার বন্ধু না শত্রু? আমি শত্রু না তোর, কিন্তু তুই যার উপর উল্টাইছিস সে তোর শত্রুর বন্ধু। এই তাই তো, এটা তো ভাবিনি। তো আর কি, এখন বসে বসে ভাব। এই তারা, কই যাস? আমার শত্রুর বন্ধু তাইলে কি আমার কাজ খাওয়া বন্ধ রাখতে হবে? তো আমি কি জানি, শত্রু তো তোর ঘরে। আমি কি আর করি না, ওই খাটাস বাগড়া দিতে আইলে ওর খবর করবো আমি। লিসা আর কি বলবে? সে মাথা চাপে দাঁড়িয়ে রইল। যুদ্ধ একটা আসতে চলেছে। সবকিছু ঠিকঠাক করে সবাই বাড়ির মধ্যে থেকে বের হলো। মিসেস রুশ সকল তত্ত্ব গাড়িতে তুলে দিতে বললেন। একে একে একটা মাইক্রোতে তত্ত্ব তোলা হলো। তত্ত্ব তুলে দিয়ে বড়রা সকলে ভিতরে চলে গেলে নিজেদের কাজে। যারা যাবে তারা ঠিক করে নিক কে কিসে যাবে। কথা হচ্ছে সকলে গাড়িতে উঠবে, কিন্তু কে কিসে যাবে এটাই ভাবনার বিষয়। জাঙ্কুক, সুগার, ইউনোর বাইক আছে, তারা বাইকে যাবে। কায়ের বাইক নিবে জ্যাকসন। জেহবের বাইক আছে, কিন্তু জেহব যাবে না জানিয়েছে। যাদের বাইক আছে তাদের বলা হয়েছে একজন করে নিতে। এমন সময় কোথা থেকে দৌড়ে এসে ইউনোর সামনে দাঁড়িয়ে বায়না করে বসলো তার বাইকে সে যাবে। সে বাইকে ছাড়া যাবে না। এমন সে যে বাইকের হাওয়া খেতে খেতে যাবে, গাড়িতে ঠাসাঠাসি করে বসবে না। এসে বলতেই ইউনো ভ্যাবাচাকা খেয়ে গেল। হা করে তাকিয়ে আছে। কই সে ভাবছে সুযোগ সুবিধা বুঝে লিসাকে নিবে। এখন তো কই থেকে উদয় হলো। আমি ইউনো ভাইয়ের বাইকে যাব। জাঙ্কুক সেই প্রথম থেকে দেখে লক্ষ্য করছে। ব্যাপার কি, এই এতগুলো ভাই দেখে ইউনোর বাইকে যাওয়ার জন্য জেদ করছে কেন? মনে মনে ভাবতে ভাবতে জাঙ্কুক বলল, এই গোবর ঠাসা, তোর জায়গার অভাব পড়েছে? এই বউ থেমে গেল। আশেপাশে তাকালো। ছোট বড় মানুষ অনেকে আছে, তাই তুমি কি বললো? দেখো, এখানেও না গড়াতে আসবা না। আমার ইচ্ছে হয়েছে তাই উঠবো বলে আবার বলতে লাগলো ইউনোকে। ইউনো একবার রিক্সাকে দেখে নিয়ে জাঙ্কুককে ইশারায় অনুরোধ করলো, অর্থাৎ কিছু একটা কর ভাই। জাঙ্কুক তা বুঝলো। এদিকে তো একের পর এক বলে চলেছে তাকে বাইকে নিতে। জাঙ্কুক এবার বেজায় চটে গেল। দাদা দাঁত চেপে বলল, তোর ইচ্ছার খাতা করি। ইউনো, লিসাকে নে, আমি একে দেখছি বলে তের হাত চেপে ধরলো। তো ধরলো এতটাই জোরে ধরলো যেন তের হাতটা শরীর থেকে ভেঙে খসিয়ে নিবে। তে ব্যথায় আহ করে উঠলো। পাত্তা দিল না জাঙ্কুক। সে হুড় করে টেনে নিয়ে গেল। জাঙ্কুকের বাইকের কাছে জিমিন ছিল। জিমিন জাঙ্কুকের বাইকে যাবে বলে ঠিক করেছিল। জাঙ্কুকে সে বলল, জিমিন, তুই সুগা ভাই বাইকে উঠ গিয়ে। জিমিন এবার গেল বিপদে পড়ে। কোথায় সে ভেবেছিল এই লোকটা থেকে দূরে দূরে থেকে বিয়েটা খেয়ে চলে যাবে, এখন তাকে সেই লোকের বাইকেই উঠতে হবে। জিমিন কিছু বলতে যাবে, সুগা এসে সকলের সামনে জিমিনের হাত ধরে বলল, বেশি কথা না বলে জলদি এসো।
বলে বাইকের কাছে গেল। সে উঠে জিমিনকে উঠতে বলল। বাকিরা বেশি কিছু এ নিয়ে ভাবলো না। ইউনো লিসাকে উঠতে বলল। সে দোনো মনো করে উঠে বসলো, কারণ তারও মাইক্রোতে যাওয়ার ইচ্ছে নেই। আর বাকি কাজিনরা যার যার কাপড়ের সাথে বাইকে বসলো এবং বাকিরা একটা মাইক্রোতে উঠলো। মাইক্রো দুটো চলে গেলে একে একে অন্যরাও চলে গেল। আর জিমিন এখনো দাঁড়িয়ে ঘাট তারার মতো। জিমিনের দিকে চোখ গরম করে সুগা তাকাতে সে না চাইতে উঠলো, কিন্তু ধরলো না। মেয়ে কোলে উঠতে মন চায়, কিন্তু বাইকে উঠে ধরে বসতে মন চায় না। জিমিন উত্তর করলো না। সে মুখে কুলুপ পেতেছে। সুগা বিরক্ত হয়ে ধমক দিল, ধরে বসো মেয়ে। জিমিনের কান্না পেল খুব, চোখে পানি এসে টলমল করছে। বাইকের মিররে তাই স্পষ্ট দেখলো সুগা। জিমিন বাধ্য হয়ে ধরে বসলো। মিটমিট করে হাসলো সুগা। এখনই কিছু বলবে না এই মেয়েকে, একটু জ্বালিয়ে নিক, নয়তো মাথায় উঠবে। সকলে চলে গেলে সুগাও জাঙ্কুকে বলে চলে গেল। এই আরেকটা ঘাটতারা দাঁড়িয়ে আছে। জাঙ্কুক রাগ নিয়ে ধমকে বলল, এই উঠবি নাকি রেখে চলে যাব? বনউলের বাচ্চা, তোরে বলেছি আমায় নিতে, যাব না তোর বাইকে আমি, তুই যা। তো আমার কি, থাক একা পড়ে। আমার ঠেকা পড়েনি তোকে আদর করে বাইকে নিতে। কত বড় ফাজিল, চিন্তা করা যায়? সবার বাইক জোড়া করে দিই আর তার ইচ্ছে মতো না যেতে দিই, এখন এরকম কথা বলছে। মনটা তো চাইছে এখানে একটা একটা করে চুলগুলো টেনে টেনে ছিঁড়তে। তার ভাবনার মাঝে জাঙ্কুক আবার বলল, দেখ রাগ উঠাস না, উঠলে উঠ, না উঠলে নাই। এখানে তোর জন্য দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার ইচ্ছে নেই আমার। কেন, তোর গার্লফ্রেন্ডটা তোকে দেখতে না পেরে মরে যাচ্ছে? এই তুই কয়টা গার্লফ্রেন্ড পুষিস রে? জাঙ্কুকের রাগ উঠে সপ্তম আসমানে পৌঁছে গেল। এবার কিরকম বেয়াদবি করছে, মনটা চাইছে গালটা লাল করে দিতে। জাঙ্কুক বাইক থেকে এক ঝটকায় তার হাত টেনে বাইকের উপর ফেললো। 30 সেকেন্ডের মধ্যে উঠবি, নয়তো এই বাইকের নিচে তোকে চাপাতে চলে যাব। ওঠ। তে কাঁদো কাঁদো হয়ে উঠে বসলো। তার যাবার রাস্তা বন্ধ করে দিয়ে এখন তাকে ধমকাচ্ছে। কে বলেছিল একে তাকে নেবার জন্য? সেরে তো আসতে চায়নি। তে উঠে বসলো, কিন্তু ধরলো না। সে ফুঁসছে। জাঙ্কুক আবার ধমকে বলল, ধরে বস বেয়াদব। এবারে জাঙ্কুকে ধরলো তো ধরলো, এমন ধরাই ধরেছে জাঙ্কুকের শরীরের বস্তু টস্তু তুলে তো নেবার পণ করেছে, সাথে জাঙ্কুককে গলিয়ে চ্যাপটা করারও পণ করেছে। জাঙ্কুক তো প্রথমে চমকে উঠেছে, তার শরীরের ভিতর শিরশির করে উঠেছে। এবার মাথার মধ্যেও ঝনঝন শুরু করলো। দম আটকে আসছে। এই দম আটকে কেন আসছে বুঝলো না সে। তে ধরার জন্য নাকি অন্য কিছু। তে জাঙ্কুকে ধরেছে আষ্টে পিষ্টে। ডান হাত জাঙ্কুকের কাঁধ খামছে, মাংস তুলে নিচ্ছে। আর বাম হাত জাঙ্কুকের পেট গলিয়ে সামনে নিয়ে পাঞ্জাবির উপর থেকেই খামছে ধরেছে। নখ তো বিঁধে গেছে, সাথে অনেকটা শক্ত করে ধরেছে। তে পুরো শরীর জাঙ্কুকের পিঠের সাথে। জাঙ্কুকের জীবন যায় যায় অবস্থা। এদিকে তো জাঙ্কুকের কাঁধের উপর মুখ নিয়ে কানের কাছে লোভ হয় যে দাঁতে দাঁত চেপে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, হয়েছে তো ঠিক মতো ধরে বসা। চল এবার, ধরে বসেছি, নাকি আরো শক্ত করে ধরবো? তের কথায় জাঙ্কুকের হুঁশ এলো। খামচি ধরা জায়গাগুলো ইতিমধ্যে চলে যাচ্ছে। দাঁত মুখ খিঁচে তা হজম করলো সে। তে ছাড়। কথাটাই কিছু একটা ছিল যাতে বুকের মাঝে বাড়ি দিতে সক্ষম হলো। হাত আলগা করে দিল, পেট থেকে তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল। কিছুটা দূরত্বে এলো, শুধু কাঁধের উপর হাত রেখে দিল। জাঙ্কুক নিজেকে সামনে নিয়ে বাইক স্টার্ট দিল। কেউ আর কথা বললো না। এরা যে আর আগের মতো ছোট নেই সেটা বোধহয় ভুলে যায়। আগের মতো যেমন তেমন ভাবে মারামারি করা যায় না। যতই হোক তার একটা ছেলে আর মেয়ে। যেখানে চাচাতো ভাই বোন হলেও ইসলাম ধর্মে চাচাতো ভাই বোনের সম্পর্ক সম্পূর্ণ হালাল।